যখন অ্যারেস্ট করা হয়েছে শঙ্কর আড্ডকে, তার 13 মিনিট আগে একজন ইডি আধিকারিক শঙ্কর আড্ডর স্ত্রীকে একটা কাগজ দেখান। বলছেন শঙ্কর আড্ডর স্ত্রী জ্যোৎস্না আড্ড, তিনি বলছেন ওই কাগজে লেখা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা। ওই কাগজটা কি কোনো নথি নাকি কোনো চিঠি? কাউকে কি কোনো নির্দেশ দেওয়া হয়েছিল ওই কাগজে লেখা শব্দগুলোর মাধ্যমে, বাক্যগুলোর মাধ্যমে? নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আলোচনায় যোগ দিয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উপেনবাবু, শুভজিৎ রয়েছে, আমার সঙ্গে কোয়েলও রয়েছে স্টুডিওয়ে। আমরা যেটা দিয়ে আমাদের প্রতিবেদন শেষ করলাম সেটা দিয়ে আপনার কাছে যাই। কি মনে হয় আপনার কাছে, মানে ওই কাগজে কি এমন থাকতে পারে, ওই কাগজে যেটা রয়েছে সেটা যাতে ইডির হাতে না আসে, মানে তার ফলো আপটা যাতে ইডির হাতে না আসে, তার জন্য কি ইডির ওপর বারংবার হামলা করছেন এই নেতার অনুগামীরা? দেখুন, আমি বলি এটা একটা কীরম করে দেখুন সময় কীরম করে ঘুরে আসে, হিস্ট্রি রিপিটস। কীরকম শুনুন, এই আজকে ওই শঙ্কর আড্ডা, ওর নাম আর এক নাম ডাকু। ওর ডাক নাম হচ্ছে ডাকু। আপনারা জানেন যে আমি ওই অঞ্চলের, মানে বাগদার আমি এমএলএ ছিলাম এবং আমি মন্ত্রী ছিলাম। তো একবার কথাটা ভালো করে শুনতে হবে। একবার কি হলো, এই শঙ্কর তার স্ত্রীকে নিয়ে আমার কাছে আসলো, যে তার জীবন বিপন্ন। তা বললাম, তুমি এত বড় শক্তিশালী মানুষ, তোমার জীবন বিপন্ন কী করে হয়? তাই যাই হোক আমাকে বলল। তারপরে আমি দেখলাম যে একটা মানুষ, আমি ওটা মন্ত্রী, আর ওরা বিপদে পড়ে এসেছে। তখন আমি অ্যাডিশনাল যে অফিসার, ওখানকার যে মেইন অফিসার, যে সাব ডিভিশনাল অফিসার, যে তো তাকে আমি ডাকলাম এবং সে আমার খুবই, এমনিও বড় বলতে পারেন যে আমাকে ভালো করে শ্রদ্ধা করে। তাকে আমি ডাকলাম যে দেখো, এদের কী অভিযোগ, এদের বিরুদ্ধে কী অভিযোগ আছে বা নিজেদের মধ্যে গোলমাল আছে সেটা অন্য জিনিস। তুমি একজন এখানকার পুলিশ চিফ, তো তোমার কিন্তু কর্তব্য, সে যদি যে কোনো মানুষই হোক, সে ভালো হোক মন্দ হোক, ডাকাত হোক যা হোক, তাকে রক্ষা করা, এবং সেটা তারা সেইটা তারা সম্পূর্ণভাবে পালন করেছে। এইবার হচ্ছে 2, যে জ্যোতিপ্রিয়র কাছে খুবই প্রিয় একসময় ছিল এই ডাকু বা শঙ্কর আড্ডু, ডাকু। আমরা ডাকু, স্নেহের যে নাম, আমরা ডাকু বলেই ওকে ডাকতাম। কিন্তু কি হলো, আস্তে আস্তে সে এত বড় ওর কাছে চলে গেল যে 2000 সালে যে আমি ইলেকশনটা, আমি তো 2011 সালে ওখানে জিতে ইলেকশনে আমি ওই বিধায়ক হয়েছিলাম, মন্ত্রী হয়েছিলাম। 2016 সালে আমার ইলেকশনে দাঁড়ানোর আগেই আমি ডিক্লেয়ার করেছিলাম দাঁড়াবো না, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমার কথা না শুনে, আমাকে ডিসকাশন না করেই আমার নাম ওই বলে ক্যান্ডিডেট করে দেয়। এবং তারপরে এরা প্রথমেই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যে আমি ওই টাকা নেইনি। আপনারা জানেন যে ওই যে কালো টাকা নিয়ে যে সমস্ত কেস কাচারি হয়, সেখানে বলাই আছে যে একমাত্র লোক যে টাকা নেয়নি। যাই হোক, আপনারা জানেন যে সেটা অন রেকর্ড আছে এবং তা নিয়ে কেসও হয়েছিল। সেই কেস একবারও মানহানির মামলা করা হয়েছিল সে মন্ত্রীর বিরুদ্ধে, বামফ্রন্টের, কিন্তু মুকুল একবারও সেখানে যায়নি। এইবার আমি আড্ডের বা ওদের কাছে ফিরে আসি। তো ও খুবই ওর ঘনিষ্ঠ ছিল এবং সেই ঘনিষ্ঠতা 2000 সালে আমাকে হারানোর জন্য তার এই শঙ্কর ছিল বা আড্ড ছিল তার মেইন প্লেয়ার। ওকে, এবং এইবার শুনলে আমি একটা কথা বলি, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেদিন হেরে গেলাম সেদিন 3 ঘন্টার মধ্যে আমাকে টেলিফোন করে, এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমাকে টেলিফোন করে, বলে উপেনদা এত ভালো কাজ করলেন, তাতেও হেরে গেলেন, তাহলে আমাদেরকে কি কেউ স্যাবোটেজ করেছে? তো আমি এখন আর নামটা এখন আর তার নাম বলছি না, কিন্তু আপনারা যার নাম তার কথাবার্তা বলছেন এখন, আমি সেই কথাটাই তাকে বলেছিলাম। তখন উনি বলেছিলেন যে আমি দেখে নেব। উপেনবাবু, আপনি কিন্তু তারপরও এই শঙ্কর আড্ড, মানে ওরফে ডাকু, এবং তার স্ত্রী গেছিলেন তাদের জীবন বিপন্ন বলে, মানে কি কারণে, কার দিক থেকে কোনো থ্রেট আসছিল কি সেই সময়?
না, ওখানে কি হয়েছিল, ওদের নিজেদের মানে ওরা যারা সাঙ্গপাঙ্গ তাদের মধ্যে বোধহয় ভাগ মানে আর একজন রাইভাল কিছু হয়েছিল, মনে পড়ে। তো সে আবার একে থ্রেট করেছে, তোকে আমি খুন করব। তখন আমি অ্যাডিশনাল যে অফিসার, অ্যাডিশনাল এসপি, তাকে আমি ডেকে বললাম কি যে দেখো তাদের ওর রাইভাল বা তাদের লোকের মধ্যে কি গোলমাল, কে ভালো মন্দ আমি জানি না, কিন্তু একটা লোক তার স্ত্রীকে নিয়ে আমার কাছে এসেছে, আমার কর্তব্য তোমাকে বলা যে তার জীবন রক্ষা করা, তারপরে তার বিরুদ্ধে কি কেস আছে না আছে, ভালো আছে না আছে সেটা তোমরা জানো। উপেনবাবু, আপনি আরো একটা কথা বললেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই ডাকু ওরফে শঙ্কর আঢ্য। আপনার দীর্ঘদিনের মানে আপনি কর্মক্ষেত্রে যথেষ্টই সফল, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কি বলে এই শঙ্কর আঢ্যকে বাগে পেয়েছে এবার ইডি, মানে এবার কি আরো বড় কিছু বেরোতে পারে? দেখুন, শঙ্কর আঢ্যের পরিধি, কাজকর্মের পরিধি অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত। অতএব সেই তদন্তে যে কি বেরোবে সেটা তো বলা যাবে না, কিন্তু ওর কাজকর্ম অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত, ঠিক আছে। এইবারে ধরুন 2000, আমি এইটা একটু ভালো করে বুঝতে হবে যে কেন তার মানে ঘনিষ্ঠ কেন। এবার 2018 সালে যে পঞ্চায়েত ইলেকশন হয়, সেই পঞ্চায়েত ইলেকশনের সাধারণভাবে আমি যেহেতু ওখানকার চিফ ছিলাম, তো আমি হচ্ছে ওখানকার সেই পঞ্চায়েত ইলেকশন পরিচালনা করার হচ্ছে আমার দায়িত্ব, কিন্তু সেটা আনঅফিশিয়ালি ও দায়িত্ব দিয়ে দেয় ওই ইয়েকে, ডাকুকে। এবং ডাকু যেভাবে মানুষকে অন্যায় অত্যাচার করে টাকা দিয়ে যে সমস্ত করেছে, আমি তো আপনার নিজের বইতেই বিচার চাই বলে একটা আমার বই আছে, তো সেই বই আমি আপনাদেরও দিয়েছি। সেখানে ও যেভাবে অন্যায় অত্যাচার করে মানুষকে যে মানে যে হিংসা সে করেছিল, মানে সেটা সেখান থেকে শুরু হলো হচ্ছে এই হিংসার পর্ব। এবং আমি তারপরে একদিন মিটিংয়ে এইটা না শুনে নিন, বালুর মানে আমাদের জ্যোতিপ্রিয়র অফিস হচ্ছে আমাদের মধ্যমগ্রামে, সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। তখন আমি দেখি ওরা একটা বড় ভণ্ডামি করেছে, আমি সেই ভণ্ডামি কথাটা বলতে চাই না। আমি সেদিন 2018 সালে কথা বলছি, সেদিনও ওই কী বলে ডাকু উপস্থিত। তো আমি ডাকুকে বললাম, এই ডাকুকেই তো আমি বাঁচিয়েছিলাম, আজকে তুমি এখন উল্টোপাল্টা কাজ করছো, তুমি ওকে দিয়ে করাচ্ছ। তো আমি বলে আসলাম যে তোমাদের এই ভণ্ডামির সাথে আমি আর নেই, এই বলে আমি মধ্যমগ্রাম থেকে চলে আসি। তারপরে আমি আর কোনো দিন মধ্যমগ্রামের মিটিংয়ে যাইনি, এবং তারপরে আপনি জানেন যে আপনার 2021 সালে আমি তৃণমূল থেকে ইস্তফা দিয়ে চলে এসেছি। ঠিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে উপেনবাবু। আপনার সঙ্গে কথা বলতে পারলে, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হতাম, দর্শক যারা আছেন তারাও সমৃদ্ধ হতো, কিন্তু সময়ের কাছে তো প্রত্যেকেই হার মানতে হয়। তাই আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আপনি যে ইঙ্গিতটা দিলেন যে এই শঙ্কর আঢ্য তার জাল অনেকটা বিস্তৃত, তাকে এবার বাগে পেয়েছে ইডি, আগামী দিনে কি বেরিয়ে আসে নজর থাকবে প্রত্যেকের।